প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নিউজ 24 এর স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য সম্পর্কে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি ডাক্তার তানিয়া আলম। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো অগ্ন্যাশয়ের টিউমার চিকিৎসা ও করণীয় এই বিষয় নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আজ উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জুলফিকার রহমান খান, সিনিয়র কনসালটেন্ট হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়াটিক অ্যান্ড লিভার ট্রান্সপ্লান্ট এভারকেয়ার হসপিটাল ঢাকা, সাবেক চেয়ারম্যান সার্জারি বিভাগ বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? জি স্যার, ভালো আছি। স্যার, আজকে আমাদের বিষয়টা খুব কঠিন একটা বিষয়, ডাক্তারদের জন্য, পেশেন্টদের জন্য, সবার জন্যই খুব কঠিন একটা বিষয়। আমি আপনার কাছে প্রথমে জানতে চাচ্ছি যে অগ্ন্যাশয়, যে প্যানক্রিয়াস যাকে বলে, এর কাজ কি? প্যানক্রিয়াসটা আসলে আমাদের শরীরে কতটুকু জরুরি সে বলবেন। প্যানক্রিয়াসটা বলতে গেলে আরেকটু আগের থেকে বলতে হবে। যেমন মানুষের দেহের পেটের ভিতর যেসব অর্গান আছে সেখানে হেপাটোবিলিয়ারি সিস্টেম বলে একটা সিস্টেম আছে। হেপাটোবিলিয়ারি সিস্টেমে কি কি থাকে? লিভার থাকে, গলব্লাডার থাকে, পিত্তনালী থাকে, প্যানক্রিয়াস থাকে। তো প্যানক্রিয়াসটার বাংলায় বলা হয় অগ্ন্যাশয়। অগ্ন্যাশয়, তো এই সিস্টেমটা নিয়েই আমরা হেপাটোবিলিয়ারি সিস্টেমের ভিতরে খুবই গুরুত্বপূর্ণ একটি তন্ত্র বা অর্গান হলো প্যানক্রিয়াস, এবং এটা খুবই সংবেদনশীল অর্গান। এটা খুবই সংবেদনশীল মানে হলো যে এটা খুব সফট একটা অর্গান থাকে, যেটার ফাংশন হলো দুইটা। একটা হলো এটার এক্সোক্রাইন ফাংশন, মানে এ কিছু এনজাইম সিক্রেট করে যেগুলো আমরা খাবার দাবার যেগুলো খাই, ফ্যাট, প্রোটিন, কার্বোহাইড্রেট, সেগুলো হজম করতে সাহায্য করে। আর দ্বিতীয়টা হলো এন্ডোক্রাইনস যে সাপোর্ট, সেটা আমাদের যে ব্লাড সুগার মেনটেন করে, যেটা আমরা বলি ডায়াবেটিস কন্ট্রোল করে, সেটার একটা ফাংশন এটা আছে। এই দুইটা ফাংশনই এর বেশি হয়। এই যে প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয়, এর কি কি রোগ হতে পারে একটু বলবেন আমাকে? প্যানক্রিয়াসের রোগ হতে পারে, এখানে প্রদাহ হতে পারে, যেটাকে আমরা ইংরেজিতে প্যানকেটাইটিস বলি। আচ্ছা। এটাতে পেশেন্টের খুব মারাত্মক প্রবলেম হয়, তার সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসে এবং অনেক সময় পেশেন্ট শকে চলে যায়। এবং এইটার কারণগুলো থাকে, যেমন গলস্টোন যদি দীর্ঘদিন ধরে থাকে সেখানে প্যানকেটাইটিস হতে পারে। অ্যালকোহল কনজাম্পশন যদি খুব বেশি মাত্রা কেউ করে সেখানে প্যানকেটাইটিস হতে পারে। ব্লাডে যদি তোমার কোলেস্টেরল লেভেল, লিপিড প্রোফাইল যদি খুব বেশি থাকে সেখানে প্যানকেটাইটিস হতে পারে। এবং কিছু ক্ষেত্রে আছে যেখানে কোনো কারণ জানা যায় না, আচ্ছা, এমনি প্যানকেটাইটিস হতে পারে। তবে রিচ ফুড যদি কেউ খায় হঠাৎ করে তার প্যানকেটাইটিস হয়ে যেতে পারে। এবং প্যানকেটাইটিসের উপসর্গগুলো যেগুলো আমি বললাম, পেটে প্রচণ্ড ব্যথা হয়, তীব্র ব্যথা হয় এবং ব্যথাটা পিছনের দিকে যায়। ব্যথাটা খুব ইনটলারেবল পেইন হয়, মানে সহজে এই সাধারণ অ্যানালজেসিক বা পেইন কিলার দিয়ে এর ব্যথাটা যায় না। আচ্ছা। পেশেন্টকে হাসপাতালে আসতে হয়, ইনজেকশন দিতে হয়, স্যালাইন দিতে হয়, তারপরে পেইন কন্ট্রোল হয়। এবং এখানে ওই সময় কিছু এনজাইম, ব্লাডের এনজাইম বেড়ে যায়, সেগুলো দিয়ে আসলে ডায়াগনোসিস করা যায়। স্যার, আমাকে একটু আমি পিছনের দিকে যাই। শরীরের কোন জায়গাটায় প্যানক্রিয়াসটা থাকে আসলে? আচ্ছা, প্যানক্রিয়াসটা থাকে পেটের ঠিক উপরের অংশে, পাকস্থলীর পিছনে। আচ্ছা। এবং এটা পাকস্থলীর পিছনে থাকাতে এর অ্যাক্সেসটা পিছনের দিকেই বেশি। ওকে। এবং ডুওডেনাম যেটা আছে, ক্ষুদ্রান্ত, এর মাঝখানে এটা থাকে। আর এটার একটা খুব বৈশিষ্ট্য হলো যে প্যানক্রিয়াসের যে মাথা, যেটা বলি আমরা হেড বলি, হেডের ভিতর দিয়ে পিত্তনালীটা প্রবাহ হয়। ওকে। তো পিত্তনালীতে প্রবাহ হয়, তো প্যানক্রিয়াসে যদি কোনো প্রবলেম হয় পিত্তনালীও এফেক্ট করতে পারে। আচ্ছা। সেই জন্য এটা খুবই সংবেদনশীল একটা অর্গান। তাহলে আমরা যেটা বলি যে নর্মালি তো আমাদের গ্যাস্ট্রিকের ব্যথা কিন্তু আমাদের খুব কমনলি সবসময় হয়। রাইট। তাহলে যদি কারো পেটের উপর অংশ, যেহেতু স্টমাকের কাছাকাছি থাকে, কারো যদি পেটের উপরের অংশে ব্যথা হয় বা গ্যাস্ট্রিকের ব্যথা, এই দুটোর মধ্যে পার্থক্য আপনি বলেছেন অলরেডি, পার্থক্যটা কিভাবে করা যেতে পারে? পার্থক্যটা করা যায় যে গ্যাস্ট্রিকের ব্যথাটা সাধারণত একটা জায়গাতেই হয়, পেটের উপরের দিকে থেকে উপরের দিকে যায়। জি। কিন্তু প্যানক্রিয়াসের ব্যথাটা ঠিক পেটের উপরের দিকে হবে এবং এটা তীব্র ব্যথা হবে এবং এটা ব্যান্ড লাইক পিছনের দিকে চলে যাবে, ছড়িয়ে যাবে। রেডিয়েশন, আমরা ইংরেজিতে বলি রেডিয়েশনের পিছনের দিকে। তখন আমরা ডায়াগনোসিস করতে পারি যে এটা প্যানকেটাইটিস, এবং পেশেন্টের খুব বমি হয় ওর সঙ্গে। এবং পেশেন্টের বমি করতে এমন অবস্থা হয় যে ডিহাইড্রেশন হয়ে পেশেন্ট শকে চলে যেতে পারে। আচ্ছা। যে আমি কেন জিজ্ঞেস করলাম, যাতে মানুষ, আমাদের পেশেন্টরা ডিফারেন্স করতে পারে যে হঠাৎ করে একটা ব্যথা হলে যেন ভয় না পেয়ে যায় আসলে। আমাদের বিষয় তো স্যার আজকে প্যানক্রিয়াসের টিউমার।
আমরা প্যানক্রিয়াসে ইনফেকশন সম্পর্কে জানলাম, একটু আমাকে প্যানক্রিয়াসে কি ক্যান্সার যেগুলো হয়, টিউমার বলতে আমরা সাধারণত ক্যান্সার বলি, কি ধরনের ক্যান্সার হতে পারে? প্যানক্রিয়াসটার আগে অ্যানাটমিক্যাল অংশটা বুঝতে হবে। এর তিনটা অংশ আছে। একটা আমরা হেড বলি, যেটা বাংলায় মাথা বলা হয়, একটা হলো নেক মানে গলা, আর একটা বডি, আর একটা টেইল। এই তিনটা অংশ আছে। তো টিউমার সাধারণত তিনটা অংশের যে কোনো জায়গায় হতে পারে। তো সাধারণত টিউমারটা হেড অথবা মাথাতেই বেশি হয়। 70% টিউমার এই হেড রিজনই হয়, আর 30% টিউমার বডি এবং টেইলে হয়। তো এখানে এই টিউমারগুলো সাধারণত এর 90% টিউমারই ম্যালিগনেন্ট মানে ক্যান্সার জাতীয় হয়, আর বাকি অংশ অল্প কিছু অংশ বেনাইন টিউমার মানে নন ক্যান্সার টিউমার। মানে প্যানক্রিয়াসে ক্যান্সার হলেই টিউমার হলে বোঝা যাবে যে আমরা মনে করি যে এটা খারাপের দিকেই যায়, খারাপের দিকেই বেশি অংশ যাচ্ছে। যদি কারো এই ক্ষেত্রে প্যানক্রিয়াসের পাশেই বললেন ক্ষুদ্রান্ত্র যেটা ডিউডেনাম আছে, তো এখানে যদি কোনো টিউমার হতে পারে, তো সেক্ষেত্রে কি দুইটার মধ্যে কোনো ডিফারেন্স মানে? হ্যাঁ, ডিফারেন্স তো অবশ্যই আছে। যেমন প্যানক্রিয়াসে হেডে যদি টিউমার হয় তাহলে পেশেন্টে কিন্তু জন্ডিস ডেভেলপ করে প্রথম দিকে। আচ্ছা, পেশেন্ট জন্ডিস নিয়ে আসবে, ওই টিউমারটার ডায়াগনোসিস পরে হবে। আর যদি ডুওডেনামের টিউমার হয় তাহলে তার ওই গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন মানে তার পাকস্থলী খাবার পাস করে না, বমি নিয়ে বেশি আসবে, বমি হবে, খেতে পারতেছে না, কিছুক্ষণ পর বমি করবে, খাওয়ার পরে বমি করবে, এটা নিয়ে বেশি আসে। আর প্যানক্রিয়াসের হেডে টিউমার হলে পরে, যেহেতু আমি আগেই বলেছি যে প্যানক্রিয়াসের হেডের ভিতর দিয়ে পিত্তনালী পাস করে, ওই পিত্তনালীটা অবস্ট্রাকশন করে ফেলে, তখন জন্ডিস হয়। জন্ডিসটাই প্রথম হয়, এটা প্রথমে জন্ডিস হয়। তাহলে রোগীরা যদি কারো যদি মানে এটা কোনো বয়স আছে কি এই টিউমারটা হওয়ার? এই টিউমারটা সাধারণত 50 থেকে 65-70 ভিতরে হয় কমনলি। এটা ওল্ডার এজই বেশি হয়, কিন্তু আমাদের দেশে আমরা আমাদের এক্সপিরিয়েন্সে এই 35-40 ভিতরেও আমরা টিউমার পেয়েছি। আচ্ছা, এই যে লক্ষণগুলো আমরা জানলাম, কিন্তু এই টিউমারটা কেন হয়? প্রত্যেকটা আমরা জানি ক্যান্সারের কোনো মানে একটা জেনেটিক একটা রিজন থাকে, কিন্তু এছাড়া কি কারণে হতে পারে? প্যানক্রিয়াসের টিউমারের আসলে স্পেসিফিক কোনো কারণ নাই, এটা যে কোনো লোকের যে কোনো সময় ডেভেলপ করতে পারে। তবে সাধারণত বলা হয় যে যদি ইনফেকশন হয় রিপিটেডলি যেটা বললেন যে প্যানক্রিয়াটাইটিস থেকে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস যদি হয় কোনো পেশেন্টের, সেখান থেকে টিউমার হওয়ার চান্স থাকে। যেহেতু এই জায়গাটার আশেপাশে ডিউডেনাম আছে, লিভার উপরে আছে, তো লিভারের কোনো কারণে কি প্যানক্রিয়াসে কোনো এই প্যানক্রিয়াটাইটিস বা কিছু হতে পারে? প্যানক্রিয়াটাইটিস হতে পারে। আমি আগে বলছি লিভারের যদি স্টোন হয়, পিত্তথলিতে যদি পাথর হয়, পিত্তনালীতে পাথর হয়, এই পাথর যদি কোনো সময় পিত্তনালী দিয়ে পাস করে তখন এই প্যানক্রিয়াটাইটিস হতে পারে। কারণ প্যানক্রিয়াটাইটিসের যে প্যানক্রিয়াসের যে নালীটা আছে আর পিত্ত নালীটা দুইটা একসঙ্গে জোড়া লেগে ডুওডেনামের ভিতরে ওপেন হয়। আচ্ছা, ফলে যখনই ওখান থেকে কোনো স্টোন পাস করে তখন এই পিত্ত নালীতে যদি প্যানক্রিয়াসের কোনো জুস যদি পিত্ত নালীতে ঢুকে যায় সেখানে ইনফেকশন হতে পারে। আবার পিত্ত নালীর কোনো জুস যদি প্যানক্রিয়াসের ভিতরে ঢুকে যায় সেখানে ইনফেকশন হতে পারে। মানে খুব পাশাপাশি দুইটা অর্গান, কাছাকাছি স্ট্রাকচারগুলো, খুব কাছাকাছি স্ট্রাকচারগুলো এই জন্য হতে পারে। সাধারণত তাহলে বলেন স্যার, কারো যদি 50 একটা বয়স এই যে বলেন মোটামুটি 50-এর পরেই হচ্ছে প্যানক্রিয়াসের টিউমার, লক্ষণের মধ্যে আছে জন্ডিস। তো 50 ঊর্ধ্ব কারো যদি জন্ডিস দেখা দেয় তাহলে প্রথমে তার কি মনে, আমরা তো জন্ডিস মনে করলে প্রথমেই একটা মনে করি যে খাবারের কারণে হয়েছে, তো সেক্ষেত্রে এই দুটো জন্ডিসের মধ্যে কোনো পার্থক্য হয় নাকি? পার্থক্য হলো যে যদি সাধারণ কারণে জন্ডিস হয়, সে জন্ডিসের মাত্রাটা খুব বেশি হয় না। আচ্ছা, কিন্তু যদি প্যানক্রিয়াসের কারণে জন্ডিস হয় সেটা খুব ডিপ জন্ডিস হয় এবং পেশে আরও কিছু উপসর্গ থাকে, যেমন শরীরে চুলকানি হয় এবং এই জন্ডিসটা কমে না। কিন্তু সাধারণ যেসব জন্ডিস হেপাটাইটিস দিয়ে হয় সেগুলো সাধারণত 7 দিনের ভিতরেই কমে যায়, আপ অ্যান্ড ডাউন করে। এটা একটা। আর রক্তের যে টেস্ট আছে, ব্লাড যে টেস্ট করি, সেই টেস্টে আমরা বিলিরুবিন যেটা দেখি যে জন্ডিসের মাত্রাকে মাপার জন্য যে বিলিরুবিনের দুইটা টাইপ আছে, একটা ডিরেক্ট আর ইনডাইরেক্ট বিলিরুবিন। আচ্ছা, তো এই যে জন্ডিস যেটা প্যানক্রিয়াসের জন্য হয় এটাকে আমরা অবস্ট্রাকটিভ জন্ডিস বলি। এখানে ডিরেক্ট বিলিরুবিনের মাত্রাটা খুব বেশি হয়। আচ্ছা, আর যদি অন্য কারণে জন্ডিস হয় সেখানে ইনডাইরেক্ট বিলিরুবিনটা বেশি হয়। এটা একটা গেল।
সেকেন্ড যেটা হলো এইচজিপিটি একটা এনজাইম আছে, যেটা যদি হেপাটাইটিস থেকে হয় তখন এইচজিপিটা বেশি বাড়ে, কিন্তু অবস্ট্রাকটিভ জন্ডিস যদি প্যানক্রিয়াসের জন্য হয় সেখানে এত বাড়ে না, কম বাড়ে। আর একটা এনজাইম আছে যেটা অ্যালকালাইন ফসফেটেস বলি, এটা অবস্ট্রাকটিভ জন্ডিসে অনেক বেড়ে যায়, যেটা প্যানক্রিয়াসের হেডে যে টিউমার হয় সে যদি অবস্ট্রাকশন করে তখন এই অ্যালকালাইন ফসফেটেসটা অনেক বাড়ে, কিন্তু হেপাটাইটিসে এতটুকু বাড়বে না। এটাই ব্লাড টের এই পিকচারটা পেলে কিন্তু ধারণা করা মানে একটা হচ্ছে কি জন্ডিস অনেক বেশি, হ্যাঁ অনেক বেশি, ডিপ জন্ডিস, ইউরিন কালার হলুদ হয়ে যাবে, মানে চুলকানি হচ্ছে শরীরে হচ্ছে, একটা বয়স প্রথমে এরকম। এবং যেটা আমরা যদি ব্লাড টেস্ট করি, কিছু এনজাইমের টেস্ট, এগুলো কিছু নরমালের চেয়ে একটু চেঞ্জ হয়ে বেশি হয়ে যাচ্ছে, কিন্তু যেটা নরমালি লিভারের কারণে বাড়ে সেটা বাড়ছে না, অন্যটা বেড়ে যাচ্ছে। এই কারণে তখন আমরা চিন্তা করতে পারি যে লক্ষণ এবং হিস্ট্রি দেখে, যে সবকিছু দেখে এর হতে পারে। এরপরে স্যার কি কি ধরনের চিকিৎসা? আমি একটু বলি এই জায়গাটাতে, যদি 50-এর উপরে কোনো পেশেন্টের জন্ডিস হয়, আচ্ছা, তার এই কয়েকটা টেস্ট ব্লাড যেগুলো আমি বললাম, যে বিলিরুবিন, এইচজিপিটি, অ্যালকালাইন ফসফেট, সাথে শুধু একটা আলট্রাসাউন্ড, আচ্ছা, এই 4টা টেস্ট যদি করা যায় প্রাথমিকভাবে, তাহলে পরে অলমোস্ট 80% চান্স ডায়াগনোসিস করা যায়। 80% যে জন্ডিসটা কি কারণে, যে হেপাটাইটিস না অবস্ট্রাকটিভ জন্ডিস। অবস্ট্রাকটিভ জন্ডিসকে অনেক সময় আমরা সার্জিক্যাল জন্ডিস বলি, যেটা মেকানিক্যাল অবস্ট্রাকশন অফ দ্য পিত্তনালী যেটা আছে, সেটা যদি মেকানিক্যাল অবস্ট্রাকশন হয় তখন যে জন্ডিস, সেটা অবস্ট্রাকটিভ জন্ডিস বলি। তো এই 4টা টেস্ট করলে কিন্তু একটা প্রাথমিক ধারণা, অলমোস্ট আমি তো মনে করি যে 80% ধারণা করা যায়, ডায়াগনোসিস হয়ে যায়, অলমোস্ট 80% ডায়াগনোসিস করা যায়। এরপরে কনফার্ম করার জন্য যদি কারো ধরা পড়ে যে আলট্রাসোনোগ্রামে দেখা যায় যে আমাদের যদি খুব মানে এটা তো স্যার একদম পেশেন্টের সাথে ডক্টর করছে, অনেক সময় দেখা যায় যে মিস করে যেতে পারে। হ্যাঁ, মিস করে, তখন তারা একটা কথা বলতে পারে, সেটা হলো যে পিত্তনালীটা অনেকটা ফুলে গেছে, পিত্তনালীটা ফুলে গেছে, পিত্তথলিটা ফুলে গেছে, এগুলো যদি বলে আলট্রাসাউন্ডে, কিন্তু টিউমার ডিটেক্ট করতে পারলো না, তাও আমরা ধারণা করি যে এটা একটা অবস্ট্রাকশন আছে। তখন আমরা আরো 2টা টেস্ট করি, একটা হলো সিটি স্ক্যান। সিটি স্ক্যান করলে পরে এই টিউমারটাকে ডিটেক্ট করা যায়। এখন দ্বিতীয়ত যেটা করি আমরা এমআরসিপি করি, আচ্ছা, যেটা এমআরআই, মানে এমআরসিপি হলো ওই পিত্তনালীটাকে ডিটেক্ট করার জন্য, যে অবস্ট্রাকশন এর মতই একটা টেস্ট, ওটা এমআরসিপি। তো এটাতে পিত্তনালীতে যে কোন জায়গাটা অবস্ট্রাকশন আছে সেটা ক্লিন কাট বোঝা যায়। আর সিটি স্ক্যান, খুব ভালো একটা সিটি স্ক্যান হলে পরে যদি টিউমার সাইজ 1 সেন্টিমিটার পর্যন্ত হয়, ডায়াগনোসিস করা যায়। আচ্ছা, আর এর সাথে আরো কিছু টেস্ট আমরা করি, যেগুলো রক্তের টেস্ট করি, একটা টিউমার মার্কার। আচ্ছা, টিউমার মার্কার আছে CA99 বলে। ওকে, এই টিউমার মার্কারটা খুব গুড ইন্ডিকেশন যে এটাতে যদি প্যানক্রিয়াটিক টিউমার হয় তো এটা টিউমার মার্কার বেড়ে যায়, অনেক সময় বাড়ে না, কিন্তু মেজরিটি অফ দ্য কেসে টিউমার মার্কারটা বেড়ে যায়, যেটা নর্মাল ভ্যালু হয়তো 40 নিচে থাকার কথা, দেখা গেল যদি 1000-2000 হয়ে গেছে, সেগুলোতে আমরা ডায়াগনোসিস করি। ইভেন যদি কোনো সিটি স্ক্যানও যদি কোনো টিউমার ধরতে না পারে, ওই টিউমার মার্কার দিয়েও আমরা গেজ করি যে এর এই টিউমারটাই আছে। আচ্ছা, মানে সময় দেখা যায় একটু ছোট হলে সিটি স্ক্যানও মিস করে যেতে পারে, সেক্ষেত্রে মানে সবগুলো কম্বিনেশনই আসলে ট্রিটমেন্ট প্ল্যানটা শুরু হয়ে যায়। এই যে আমরা প্যানক্রিয়াসের টিউমার সম্পর্কে জানছি, অলরেডি ডায়াগনোসিস হয়ে গেছে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, ট্রিটমেন্ট প্ল্যানে আপনারা কিভাবে জানছেন? ট্রিটমেন্ট প্ল্যান হলো, প্রথমত আমরা ডায়াগনোসিসটা কনফার্ম করি, আরেকটা টেস্ট আছে যেটা আমি বলতে মিস করে গেছি, ERCP। আচ্ছা, ERCP সাধারণত ডায়াগনস্টিক ERCP করা হয়। ERCP করলে প্যানক্রিয়াসের যে হেডের যে অ্যাম্পুলা আছে, মানে একদম টার্মিনাল পার্টে যদি কোনো টিউমার থাকে, ওখান থেকে বায়োপসি নেওয়া যায়। বায়োপসি নিলে আপনার টিস্যু ডায়াগনোসিসটা হয়ে যায়, যেটা ডায়াগনোসিস। তো এটা যদি হয় তাহলে কনফার্ম যদি হয় যে টিস্যু ডায়াগনোসিস কনফার্ম, বা টিস্যু ডায়াগনোসিস ইজ নট ম্যান্ডেটরি। আচ্ছা, এটা নট ম্যান্ডেটরি যে টিস্যু ডায়াগনোসিস করতেই হবে, বাট করতে পারলে ভালো, তার প্ল্যানটা ভালো। তখন আমরা দেখি যে সিটি স্ক্যানে ওই টিউমারের সাইজটা কতটুকু। ওকে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। টিউমার সাইজ যদি 3 সেন্টিমিটার আর লেস দেন 3 সেন্টিমিটার, ইভেন 3+, বাট লেস দেন 4 সেন্টিমিটার হয়, দেন আমরা একটা কিউরেটিভ সার্জারি প্ল্যান করতে পারি। আর যদি টিউমার সাইজ যদি 4 সেন্টিমিটার বেশি হয়, সেখানে আমরা পেশেন্টকে বলি যে কিউরেটিভ সার্জারি ইজ নট পসিবল, তখন অন্য একটা সার্জারি করি, কিংবা অন্য অপশনস অফ ট্রিটমেন্ট যেগুলো আছে সেগুলো করি। তো টিউমার সাইজ যদি 3 সেন্টিমিটার বা 3+ একটু হয়, আর 3 নিচে হলো তো বেস্ট, তাহলে আমরা একটা সার্জারি করি। সেই সার্জারিটা অনেক বড় একটা সার্জারি,
এটাকে নাম হলো হুইপুলস অপারেশন, 5 থেকে 6 ঘন্টা সময় লাগে। এটাতে আমরা পিত্ত থলি পিত্ত আমরা এই সার্জারিটা সম্পর্কে জানবো, একটা বিরতি নিয়ে আসি। ফিরছি ছোট্ট একটি বিরতির পর, স্বাস্থ্য সংলাপের সাথেই থাকুন। দর্শক দেখছিলেন স্বাস্থ্য সংলাপ। আজ আমরা কথা বলছি অগ্ন্যাশয়ের টিউমার চিকিৎসা ও করণীয় এই বিষয় নিয়ে। আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জুলফিকার রহমান খান। স্যার, বিরতিতে যাবার আগে কিন্তু আমরা অগ্ন্যাশয়ের অসুখগুলো সম্পর্কে জানলাম, কি কি ধরনের ইনফেকশন হয়, টিউমার হয়, টিউমারগুলো কি টাইপের, লক্ষণ কি কি আছে, ডায়াগনোসিস করতে কি কি পরীক্ষা নিরীক্ষা করেন, সবই জানলাম। চিকিৎসায় চলে এসেছি আমরা। চিকিৎসার জন্য বললেন যে সাইজের উপর ডিপেন্ড করে কিউরেটিভ সার্জারি হতে পারে, এটা একটা লং প্রসেস, হুইপস অপারেশন। আপনি তো রেগুলার এই অপারেশনটা করছেন, 6 থেকে 7 ঘন্টা লাগে অপারেশনটা করতে। এই অপারেশনটা সম্পর্কে খুব সংক্ষেপে একটু জানতে চাই, দর্শকরা তো বুঝবে না, তবু একটু জানতে চাই। এই অপারেশনটা একটা বড় অপারেশন, কারণ কি প্যানক্রিয়াসের হেডটা তো ফেলে দিতে হবে। হেড ফেলতে গেলে হেডের যে আশেপাশে যেসব অর্গান আছে সেগুলো ফেলে দিতে হয়, নইলে রিকনস্ট্রাকশন তো করা যাবে না। সেই ক্ষেত্রে আমরা করি কি পিত্তথলি, পিত্ত নালী, পাকস্থলীর একটা অংশ, তারপরে ডুওডেনামের পুরা ডুওডেনামটা সহ, এবং জেজুনাম মানে ক্ষুদ্রান্ত্রের একটা অংশ সহ, এবং হেড নেক পর্যন্ত পুরা জিনিসটা ফেলে দিতে হয়। আচ্ছা, তো এইটা খুবই জটিল একটা প্রক্রিয়া, অনেক সময় লাগে, খুব সূক্ষ্মভাবে অপারেশন করতে হয়, কারণ অনেকগুলা ব্লাড ভ্যাসেল কে বাঁচাতে হয় যেন ব্লিডিং না হয়, ব্লিডিং কন্ট্রোল করতে হয়। তো এগুলো ফেলার পরে আবার রিকনস্ট্রাকশন করতে হয়, যেহেতু পাকস্থলীর সাথে একটা কানেকশন করতে হবে, পিত্ত নালীর সাথে একটা কানেকশন করতে হবে, প্যানক্রিয়াসের সাথে কানেকশন করতে হবে, ফলে এই 3টা কানেকশন আবার তৈরি করতে হয়। সেগুলোকে প্রথমে আমরা করি হলো প্যানক্রিয়াসের কানেকশনটা প্রথম করি, প্যানক্রিয়াসের সাথে জেজুনামের একটা জোড়া লাগাই দিই। আচ্ছা, এটা আর্টিফিশিয়াল না, অনেকে আমার জিজ্ঞেস করে যে এটা আর্টিফিশিয়াল না, এটা আর্টিফিশিয়াল, ন্যাচারাল, ইন্টেস্টাইনের সাথে জোড়া লাগানো। প্যানক্রিয়াসের সাথে তার পিত্ত নালীর যে আপার অংশ থাকে সেটাকে আমরা হেপাটিক ডাক্ট বলি। এই হেপাটিক ডাক্টের সাথে জেজুনামের একটা অ্যানাস্টোমোসিস করা হয়, 2টা অ্যানাস্টোমোসিস গেল, আর পাকস্থলীর সাথে একটা অ্যানাস্টোমোসিস করতে হয়। ফলে খাবারটা যে খাবে রোগী সেটা যেন ঠিক আগের মতো করেই যেতে পারবে, ভিন্ন পথে যাবে, এবং এনজাইমগুলো ভিন্নভাবে আসবে। এই অ্যানাস্টোমোসিসগুলো খুবই জটিল এবং এগুলার ব্রেকডাউন হওয়ার খুব চান্স থাকে। ফলে খুব সূক্ষ্মভাবে অ্যানাস্টোমোসিসগুলো করতে হয়, সেই জন্য অপারেশন। অ্যানাস্টোমোসিস মানে জোড়া লাগানো যে আসলে এটা তো পুরো ন্যাচারাল প্রসেস, একটা আল্লাহর প্রদত্ত জিনিস থেকে নিজে মানুষের হাতে বানানো জোড়া লাগানো হচ্ছে, তৈরি করা হয়। এটার জন্য দেখা যায় পেশেন্ট একটা বড় প্রিপারেশন লাগে। আবার হচ্ছে অপারেশনের পরেও মনে হয় অনেক দিন ধরে পেশেন্টকে না খাইয়ে রাখা হয়, যাতে এই মানে আমরা সাধারণত 5-6 দিন না খাইয়ে রাখি, 5-6 দিন। তারপরে আমরা দেখি তার বাউল অ্যাক্টিভিটি কেমন আছে, পেটের নারীর যে কাজগুলো শুরু হলেই আমরা আস্তে আস্তে খাবার দেই। বাট তার আগে আমরা সাধারণত নিউট্রিশনাল সাপোর্ট দেই, সেটা স্যালাইনের মাধ্যমে নিউট্রিশনাল সাপোর্ট দিয়ে রাখতে হয় রোগীকে। নাহলে রোগী ধরা যদি পরে কোনো পেশেন্টের যে টিউমার, তার সব ডায়াগনোসিস হয়ে গেল, তার একটা টিউমার আছে প্যানক্রিয়াসে, যেভাবে সাইজ বললেন সেভাবে তার অপারেশন করা লাগবে, সেক্ষেত্রে কত তাড়াতাড়ি তার এটা করা উচিত? অনেক সময় অনেকেই চিন্তা করে যে আমাদের সব লোক প্রথম চিন্তা করে দেশের বাইরে যাবে কিনা, টাকা পয়সা সবকিছু মিলে, কিন্তু কত এই জন্য দেরি হয়ে যায়। কিন্তু অবশ্যই দেরি হয়। আমি আরেকটু বলি আর একটু আগের থেকে, যখন একটা পেশেন্ট জন্ডিস হয়, সে তখন জন্ডিসের চিকিৎসা করতে থাকে, গ্রামের বড়ই পাতা, ঝাড়ফুঁক, আখের রস এগুলো খেতে থাকে, সে মনে করে এগুলোতে ভালো হয়ে যাবে। যখন এগুলো ভালো না হয় তখন ডাক্তারের কাছে আসে, ডাক্তারের কাছে এসে সে অপারেশনের জন্য প্রস্তুত থাকে না, জন্ডিসের জন্য যে অপারেশন করতে হয় সে বুঝতে পারে না, জানেই না। তারপর যখন আলটিমেটলি তার ডায়াগনোসিস হয়, অনেক ক্ষেত্রে দেখা গেছে অনেক লেট চলে আসে, এগুলো করতে করতে 1 মাস 1.5 মাস চলে গেছে, টিউমার সাইজ অনেক বড় হয়ে গেছে। তো যারা এখন তো আমাদের দেশে সব একদম উপজেলাতেও একটা আল্ট্রাসাউন্ড আছে, তো ফলে ওখান থেকেও যদি খুব দ্রুত গতিতে ডায়াগনোসিসটা হয়ে আমাদের কাছে আসতে পারে, কিংবা যে কোনো হেপাটোবিলিয়ারি সার্জন আসতে পারে, তাহলে তার চিকিৎসাটা দ্রুত করা যায়। তো সেক্ষেত্রে রুগীকে কনভিন্স করা খুব ইম্পর্টেন্ট। রুগী একটা জন্ডিসের জন্য কেন অপারেশন করবে, সে তাকে এটা বুঝাইতে হয় অনেক করে, যে তোমরা এই অপারেশনটা এইভাবে করতে হবে। আর এখন তো রুগীরা চালাক হয়ে গেছে, রুগীরা অনেক জ্ঞানী হয়ে গেছে, যে ওরা গুগলে সার্চ করে দেখে আসে। অনেকেই আছে, অনেকটা পেশেন্ট হয়তো শিক্ষিত, ছেলে শিক্ষিত, আমি ছেলেকে তখন অপারেশন নামটা লিখে বলে দিই, তুমি এটা
তুমি গুগল সার্চ করে দেখে আসো। তারপরে দেখে এসে তারপরে তারা কনভিন্সড হয়, এবং কনভিন্সড হওয়ার পরে এই অপারেশনে তো অন্যান্য অপারেশনের থেকে এই অপারেশনের জটিলতা অনেক বেশি। যেমন কেমন ইভেন আমেরিকা কিংবা অনেক উন্নত দেশে যদি করা হয়, এটা ধরা হয় 5% মর্টালিটি ক্যাজুয়ালিটি হতে পারে। 100টা যদি অপারেশন করি 5টা রোগী খারাপ হয়ে যেতে পারে। আর এমনি কমপ্লিকেশন যেগুলো হয় সেগুলো ইনফেকশন হতে পারে, ব্লিডিং হতে পারে, এগুলোও কিছু কিছু হয়, কিন্তু জটিলতা সবগুলাই রুগীকে এক্সপ্লেইন করতে হয়। রুগীরা তারপর যদি কনভিন্সড হয় তখন আমরা সার্জারিতে যাই, এবং এই সার্জারিটা তো সময় লাগে, অনেক সময় লাগে, ফলে এটাতে যে লম্বা সময় অ্যানাস্থেসিয়া দিয়ে রাখতে হয় সেটাও খুব উন্নত মাত্রার মেশিন ছাড়া এগুলো সম্ভব না। যে কোনো ছোটখাটো হাসপাতালে করতে গেলে করা যায়, কিন্তু রিস্ক অনেক বেশি হয়ে যায়। তো আমরা যেসব সাধারণত করি, যে বড় বড় হাসপাতালে আমি করে আসছি, আমি এখন তো এভার কেয়ারে করতেছি, এখানকার অপারেশন থিয়েটার তো এক্সিলেন্ট, অ্যাজ গুড অ্যাজ এনি ওয়ার্ল্ড ক্লাস হসপিটাল সাথে কম্পেয়ার করা যায়। ভালো এই অপারেশন থিয়েটারের জন্য হচ্ছে কি অ্যানেস্থেসিয়া সাপোর্টটাও খুব ভালো লাগবে, এই অপারেশন লাগবে, যেমন সার্জন ভালো লাগবে, আর অ্যানেস্থেসিয়া সাপোর্টও ভালো লাগবে, তারপরে আইসিইউ সাপোর্ট লাগবে। এগুলো সব মিলে যদি আমি মনে করি তাহলে এই অপারেশনগুলো বড় ভালো হাসপাতালে করা উচিত। যেমন আমাদের দেশের লোক বাইরে চিকিৎসা করতে যায়, তারা কিন্তু এরকম ধরনের হাসপাতালে যায়, জানো তার রেজাল্টটা ভালো হয়। তো আমরা ইনশাল্লাহ যেসব অপারেশন এ পর্যন্ত করেছি, আমি এভার কেয়ারে বেশ কয়েকটা করেছি, এবং বঙ্গবন্ধুতে তো আমি মোর দেন 500 করেছি এগুলো টোটালি। তো সেখানে আমার কাছে মনে হয় যে এগুলো সরকারি হসপিটালে তো সুযোগ সুবিধা আছে, হ্যাঁ আছে, এবং আমরা তৈরি করে ফেলি। তো ওখানে যেহেতু করা হয় অনেক, সে জায়গায় আমার কাছে মনে হয় যে এটা খুব ভালো সেন্টারে অপারেশনটা করা উচিত। সবসময় করা উচিত। স্যার একটি এই যে যখন অপারেশনের কথা বলেন পেশেন্টকে, আসলে এটা প্রথমেই বলেন আপনি যে জন্ডিসের কারণে কেন অপারেশন করতে হবে, এটা তো সবার মনে প্রশ্ন থাকে। এরপরে তো যদিও বা পেশেন্টকে কনভিন্স করা যায়, তখন চিন্তা করে যে অপারেশন ছাড়া তো আমরা রেডিওথেরাপি, কেমোথেরাপি নিতে পারি। অনেকে চিন্তা করে যে অ্যাভয়েড করা যায় কিনা, সেক্ষেত্রে কীরকম চান্স থাকে? না, অপারেশন যদি সাইজটা যদি ঠিক থাকে, আমি যেটা বলছি 3 সেন্টিমিটার অ্যারাউন্ড যদি সাইজ থাকে, এটা বেস্ট ট্রিটমেন্ট অপারেশন। আচ্ছা, দ্বিতীয় ট্রিটমেন্ট যেগুলো আছে সেগুলো অপশন। সে যদি চায় যে আমি অপারেশন করবোই না, তখন সেক্ষেত্রে আমরা বলি ইআরসিপি করে একটা স্টেন্ট বসানো, একটা পাইপ বসাই দিলে যেখানে অবস্ট্রাকশনটা রিলিজ করে জন্ডিসটা কমে গেল। জন্ডিসটা কমলে সে একটু আরাম পাবে, কিন্তু রোগ থেকে সে কিওর হবে না। ইআরসিপি সম্পর্কে একটু জানতে চাই। আচ্ছা, ইআরসিপিটা হলো একটা এন্ডোস্কোপিক প্রসিডিওর। আচ্ছা, এই প্রসিডিওরের মাধ্যমে ঠিক ডুওডেনাম পর্যন্ত যাওয়া হয়, যে ওখানে যে প্যানক্রিয়াসে যে নালীটা ওপেন করেছে ওইটাকে বলে প্যাপিলা, ওখানে যে একটা পাইপ ঢুকে একটা এক্সরে নেওয়া হয়, নিলে দেখা হয় যে অবস্ট্রাকশনটা কোন জায়গাটা আছে। এটা একটা সুবিধা। দ্বিতীয় সুবিধাটা হলো যে যদি কোনো টিউমার দেখা যায় সামনে, চোখের সামনে, তখন ওনারা বায়োপসি নেন, তাহলে ডায়াগনোসিসটা আরো ক্লিয়ার হয়। আর একটা জিনিস, যদি কোনো পেশেন্ট অপারেশন করাই যাবে না, সেখানে তার জন্ডিসটা তো কমাতে হবে। জন্ডিস না কমালে কোনো চিকিৎসাই করা যাবে না। আমি রেডিওথেরাপি দিই কি কেমোথেরাপি দিই, সেই জায়গায় ওই যদি ইআরসিপি করে একটা পাইপ বসানো হয়, সেটা আমরা ইংরেজিতে স্টেন্টিং বলি। স্টেন্ট করলে পরে তার জন্ডিসটা কমে যায়, মানে ওই জায়গাটা রিলিজ করে, মানে যে বাধাটা আছে সেই বাধাটা খুলে দেওয়া হয়। দিলে তার পরবর্তী যে চিকিৎসা যেগুলো আছে, রেডিওথেরাপি, কেমোথেরাপি, ইমিউনোথেরাপি, এগুলো পরে দেওয়া যায়, বাট জন্ডিস থাকা অবস্থায় তার কোনো চিকিৎসাই করা যাবে না। এই যে আমরা ক্যান্সার সম্পর্কে জানলাম, কিন্তু এই ক্যান্সারের কারণগুলো একটু জেনেছি, কিন্তু অনেকে আছে যে যেটা আমরা নর্মালি চিন্তা করি যে মানে অ্যালকোহল খেলে প্যানক্রিয়াটাইটিস হতে পারে, আবার স্মোকিং একটা ব্যাপার। তো এই যে স্মোকিং আর অ্যালকোহল এই টিউমার সাথে কিরকম কিভাবে এগুলা জড়িত আছে কিনা, এই বিষয়ে আমরা জানবো একটা বিরতির পর এসে। ফিরতি ছোট্ট একটি বিরতিতে স্বাস্থ্য সংলাপে সাথেই থাকুন। দর্শক দেখছিলেন স্বাস্থ্য সংলাপ। আজ আমরা কথা বলছি অগ্ন্যাশয় টিউমার চিকিৎসা ও করণীয় এই বিষয় নিয়ে। আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জুলফিকার রহমান খান। স্যার, বিরতিতে যাবার আগে কিন্তু আমি আপনাকে কোশ্চেন করেছি একটা, যে অ্যালকোহল আর ধূমপান এই প্যানক্রিয়াসের টিউমার কিভাবে ঝুঁকি বাড়ায়? হ্যাঁ, অ্যালকোহল তো অবশ্যই, আমি আগেই বলেছি যে অ্যালকোহল যারা খায় বেশি মাত্রায় তাদের প্যানক্রিয়াটাইটিস হওয়ার চান্স থাকে। এই প্যানক্রিয়াটাইটিস থেকে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, ক্রনিক ডিজিজ থেকে কিন্তু ক্যান্সার হতে পারে। 2 নম্বর, আর নিকোটিন মানে স্মোকিংয়ের সাথে
ডিরেক্ট এভিডেন্স নাই, কিন্তু বলা হয় যে যারা সিগারেট বেশি খায় তাদের এই টিউমারগুলো বেশি হয়, বাট কোনো ডিরেক্ট এভিডেন্স নাই, কিন্তু বলা হয় যে যারা সিগারেট বেশি খায়, ধূমপান যারা বেশি করে তাদের এটা হয়। আর একটা কোশ্চেন আমি এখানে একটু উত্তর দিতে চাই যে অপারেশনটা কখন করা উচিত, এটা খুব ইম্পর্টেন্ট। কারণ রুগীরা হয় কি, প্রথমে যখন আমি বললাম যে এটা অপারেশন লাগবে, তখন সে বুঝতে যায়, বিভিন্ন জায়গায় বোঝে, এখানে সেখানে বুঝতে যায়। তো আমি মনে করি যে ডায়াগনোসিস যদি হয়ে যায়, সুনার দ্য বেস্ট, যত তাড়াতাড়ি সম্ভব অপারেশনটা করা উচিত, পেশেন্টের কিছু প্রস্তুতি নিয়ে, যেমন পেশেন্টকে ফিট করে। তারপর বয়সও একটা ব্যাপার আছে, একটা যদি এখন 80 এজে টিউমার নিয়ে পেশেন্ট আসে, যেটা অপারেশন করার মতো সাইজ আছে, কিন্তু আমি তো এটা অপারেশন করবো না, কারণ 80 এজে পেশেন্ট তো এই অপারেশনটা ধকল সহ্য করতে পারবে না। তখন আমরা যেগুলো নন অপারেটিভ প্রসিডিউর সেগুলো তাকে অফার করি যে না, আপনার এই অপারেশন। ফলে পেশেন্টের ফিটনেসটাও আমরা খুব গুরুত্ব সহকারে দেখি যে এই পেশেন্টটার এই অপারেশনটা সে সাস্টেন করতে পারবে কিনা, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আছে। যে আমি পেশেন্ট ছোটো টিউমার হলে আমি অপারেশন করে দিলাম তা না, আমরা সব দিকগুলোই দেখি, তো এগুলো বিবেচনা করতে হয়। জি। আর স্যার, এই যে আমরা প্যানক্রিয়াসের টিউমার সম্পর্কে জানছি, প্যানক্রিয়াসের আশেপাশে কিন্তু যেটা আমরা প্রথমে স্ট্রাকচার জেনেছি আপনার কাছে, লিভার, ক্ষুদ্রান্ত্র, স্টমাক সবকিছু আছে। লিভার, আপনি তো লিভার মানে আপনি লিভার সার্জারি তো করেছেন, তো লিভারে কি কি টিউমার হতে পারে? লিভারের টিউমার হতে পারে দুই রকম, একটা হলো প্রাইমারি টিউমার, মানে যেটা লিভারেই শুরু হয়, আর একটা হয় সেকেন্ডারি টিউমার, মানে অন্য শরীরে অন্য জায়গায় বা অন্য অঙ্গের টিউমারে সেটা লিভারে চলে আসে, সেটাকে সেকেন্ডারি টিউমার বলা হয়। তো প্রাইমারি লিভারের যে টিউমার হয় সেটার প্রধান কারণ হেপাটাইটিস বি, সি, তারপরে অ্যালকোহলিক সিরোসিস, এবং যে কোনো সিরোসিস যদি হয়, যে কোনো ক্রনিক ইনফ্লামেশন লিভারে যদি হয়, ওখান থেকে টিউমার হতে পারে। তবে টিউমারের যে প্রাইমারি টিউমারটাই বেশি হয় আমাদের দেশে। তো এই প্রাইমারি টিউমারের প্রধান কারণও আমাদের দেশে হেপাটাইটিস বি যারা আক্রান্ত তাদেরই হয়। তো এই টিউমারগুলোর ওরও একই ব্যাপার, যে সাইজ অফ দ্য টিউমার ইজ ইম্পর্টেন্ট, যে কতটা বড় টিউমারটা নিয়ে আসছে। যদি ছোট টিউমার নিয়ে আসে 6 সেন্টিমিটার সাইজ পর্যন্ত আমরা অপারেশনে খুব কনভিনিয়েন্ট মনে করি। তো এখানে লিভারের টিউমার সহ ওই অংশটা ফেলে দিতে হয়, এটাকে বলে হেপাটেক্টমি। আর যদি টিউমার সাইজ অনেক বড় হয় তখন তো আর অপারেশন করা যায় না, নন সার্জিক্যাল ট্রিটমেন্ট যেগুলো আছে সেগুলো দেওয়া হয়। আবার যদি অনেকগুলো টিউমার থাকে, ছোটো ছোটো টিউমার, পুরো অসংখ্য টিউমার থাকে লিভারের ভিতরে, সেখানে লিভারের ট্রান্সপ্ল্যান্ট করলে তার চিকিৎসা খুব ভালো হয়। আর লিভারের যেটা আরেকটা যেটা আছে হেপাটাইটিস বি, সি কিংবা যে কোনো ধরনের ক্রনিক ইনফ্লামেশন যদি সিরোসিস হয়, তার কিন্তু আলটিমেট চিকিৎসা, মেডিকেল চিকিৎসা খুবই কম। মেইন ভূমিকা লিভার ট্রান্সপ্লান্টেশন। তো লিভার ট্রান্সপ্লান্টেশন মানেটা হলো লিভার প্রতিস্থাপন করা, তার লিভারটা ফেলে দিয়ে অন্য একটা লিভার এনে ওখানে বসায় দেওয়া হয়, এটাকে বলে লিভার ট্রান্সপ্লান্ট। বাংলাদেশে কি লিভার ট্রান্সপ্লান্ট হচ্ছে এখন? বাংলাদেশে কয়েকটা লিভার ট্রান্সপ্লান্ট হয়েছে, তার ভিতরে আমরা ল্যাবেডে আমরা কয়েকটা করেছি, তারপরে ইউনিভার্সিটিতে কয়েকটা করেছি, আর বারডেমে কয়েকটা হয়েছে। মোট বোধহয় 8টা কি 9টা লিভার ট্রান্সপ্লান্ট বাংলাদেশে হয়েছে। তো এগুলো কন্টিনিউ করা খুব মুশকিল। কেন মুশকিল? যে অনেকগুলো ইনফ্রাস্ট্রাকচারের প্রবলেম থাকে, সাপোর্ট প্রবলেম থাকে, ফিনান্সিয়াল প্রবলেম থাকে, পেশেন্টকে মোটিভেশনের প্রবলেম থাকে, এগুলো সব প্রবলেম থাকে। তো যদি খুব কিডনি ট্রান্সপ্লান্টের যেমন একটা আইনের ব্যাপার আছে, লিভার ট্রান্সপ্লান্টে কি এরকম কোনো ব্যাপার আছে? না, লিভার ট্রান্সপ্লান্টের সুবিধাটা হলো যে টিস্যু ম্যাচিং দরকার হয় না, শুধু ব্লাড গ্রুপ যদি ম্যাচ করে। ব্লাড গ্রুপ যদি ম্যাচ করে তাহলে সে ডোনার লিভার, মানে যাদের ব্লাড গ্রুপ ম্যাচ করছে তারা যে কেউ লিভার দিতে পারে। তাহলে এটা খুব সহজ হবে। কিন্তু প্রবলেম অর্গান ল যেটা আছে, লটা তো খুব কঠিন। ল হলো যে কেউ লিভার তো দিতে পারবে না, একদম ব্লাড রিলেটেড পারসন হতে হবে। ব্লাড রিলেটেড পারসনদের মধ্যে তো ব্লাড গ্রুপ মিলে যায়। সেক্ষেত্রে যেমন আমাদের বলা হয়, এখন যেটা আমরা জানি যে ব্লাড ডোনেশনের ক্ষেত্রে বাবা মার কাছ থেকে ব্লাড না নেয়, ভাই বোনের কাছে ব্লাড না নেয় ভালো। সেক্ষেত্রে লিভারের ক্ষেত্রে তো এমন কোনো ব্যাপার সেপার না। লিভারের ক্ষেত্রে তো এটা বলা হয় যে বাবা মা, ভাই বোন, হাজব্যান্ড ওয়াইফ, তারপরে ছেলে মেয়ে, তারপরে কাজিন, ফার্স্ট ডিগ্রি কাজিন পর্যন্ত অর্গান ডোনেট করতে পারে। ল শুধু এই পরিবারের এই যারা আছে তাদের ভিতরেই করা যায়, তাহলে কেন বাংলাদেশে রেগুলার হচ্ছে না? পেশেন্ট তো আছে, পেশেন্ট আছে, রেগুলার হচ্ছে না 2-3টা কারণ আছে। তার ভিতর একটা সব হাসপাতালের ইনফ্রাস্ট্রাকচার নাই। তারপরে এটাই অপারেশনটা তো একটা
ছোট অপারেশন, অনেক বড় 15 এটা আবার এই অপারেশনটা আবার দুইজন লোকের অপারেশন একসাথে না, হয়, একজন দুইজন যে তো দিচ্ছে হ্যাঁ, দুইটা ওটি একবারে লাগবে, জি, দুইটা টিম অফ সার্জন লাগবে এট এ টাইম, জি। তারপরে হলো আমাদের ম্যান পাওয়ার, খুব স্ট্রং ম্যান পাওয়ার লাগবে। এগুলো নাই বলবো না, অর্গানাইজ করতে হয়, যেটা আমরা ল্যাব এডে করেছিলাম কিংবা আমরা ইউনিভার্সিটিতে যে করেছিলাম, এগুলোতে আমরা ওই টেম্পোরারি তাদেরকে দিয়ে ট্রেন আপ করে নিয়েছিলাম। আমরা পার্শ্ববর্তী দেশে ইন্ডিয়ানও একটা হেল্প নিয়েছিলাম, তো এগুলো দিয়ে আমরা করেছিলাম। তো আমরা সাস্টেইন করতে পারি না 2-3টা কারণে, যেটা হলো একটা নাম্বার 1 ফিনান্সিয়াল, আর নাম্বার 2 হলো মোটিভেশন। তো আমরা যদি ওইটাই, আমরা তো ল্যাবের লিভার ট্রান্সপ্লান্ট করেছি 2010 সালে। আচ্ছা, তো সেই পেশেন্ট তো এখনো বেঁচে আছে, ওকে, এখনো সে বেঁচে আছে, ব্যবসা করতেছে, খাচ্ছে টাচ্ছে। তো কিন্তু আমরা এইসব ইনফ্রাস্ট্রাকচারাল প্রবলেমের জন্য আসলে করতে পারি নাই, সাস্টেইন করতে পারি নাই। কিন্তু মানে যে পেশেন্টদের, বাংলাদেশে অনেক পেশেন্ট আছে যাদের লিভার ট্রান্সপ্লান্ট লাগবে, সেক্ষেত্রে তারা তাহলে এই ক্ষেত্রে দেশের বাইরে চলে যাচ্ছে, সব বাইরে চলে যাচ্ছে। তো আমরা যদি এই স্ট্রাকচারটা ডেভেলপ করতে পারি, তাহলে কিন্তু অনেক পেশেন্টই যারা ফাইন্যান্সিয়াল কারণে যেতে পারে না বা যাওয়ার মানে যাদের দরকার, তারা কিন্তু অনেকে আবার থেকেও যেতে মানে করতে পারে। এই লিভার ট্রান্সপ্লান্ট করার পরে পেশেন্টটা, আপনি বলেন যে একজন পেশেন্ট আছে ভালো আছে, কতদিন তার সার্ভাইভাল রেট হয়ে যায়? না, গুড, ভেরি গুড, একদম সে অনেক পর্যন্তই বাঁচে, 20-30 বছর পর্যন্ত বাঁচে এবং স্বাভাবিক জীবন যাপন। আর যদি, যেহেতু প্যানক্রিয়াসের টিউমার সম্পর্কে আমরা আজকে জানলাম, যে এই সার্জারিতে একদম ক্লোজ মনিটরিং লাগে অপারেশনের পরে, এবং যেহেতু অনেকগুলো অ্যানাস্টোমোসিস জোড়া লাগানো হয়, অনেক দিন পেশেন্টকে ফলো আপে রাখতে হয়, আইসিইউতে রাখতে হয়। লিভার ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে কি সেম? আরো বেশি। আচ্ছা, লিভার ট্রান্সপ্লান্ট আরো সূক্ষ্ম অপারেশন। আচ্ছা, কারণ কি, ডোনারের তো এখন তো ডোনারের একটা অংশ নিয়ে আসা হয়, যে লিভার দেয় তার লিভারের একটা অংশ নিয়ে আসা হয়। সেই অংশটা নিয়ে আসাটা খুবই জটিল একটা প্রক্রিয়া, কারণ যে ডোনার যেন কোনো মতেই রিস্কে না পড়ে, ওইভাবে নিয়ে এসে তার আবার এই রিসিপিয়েন্ট যে যাকে লিভার দেওয়া হবে তার লিভারটা ফেলে দেওয়া হয়। তো এগুলো অনেক ডিসেকশন করতে হয়, করে তারপর যখন বসানো হয়, বসানো তো এমনি বসানো না, এগুলো বসানোটা হলো প্রত্যেকটা ভ্যাসেলের অ্যানাস্টোমোসিস করতে হবে আলাদা আলাদা করে। তো এখানেও 6টা-7টা অ্যানাস্টোমোসিস করতে হয়। তো এই অ্যানাস্টোমোসিস যেন ব্রেকডাউন না হয়, সেই জন্য খুবই সূক্ষ্মভাবে অ্যানাস্টোমোসিসগুলো করতে হয়, করে পেশেন্টকে আইসিইউতে রাখতে হয় অনেক দিন। আচ্ছা, প্রায় 7-8 দিন আইসিইউতেই রাখতে হয়, কিন্তু হুইপলসে অতদিন রাখতে হয় না, হুইপলস অপারেশনে এতদিন রাখতে হয়, 1-2 দিন রাখলেই হয়। আচ্ছা, আর কিন্তু এটা আরো তো জটিল অপারেশন। এটা যে ডোনার ডোনেট করছে যে লিভার, তার কি ক্ষতি হতে পারে? তার তো সে একটা বড় অপারেশনে যাচ্ছে, তাই না? তার তো একটা বড় অপারেশনের একটা ঝুঁকি আছে, সব সেই ঝুঁকিটা তাকে নিতে হবে, 1 নম্বর। 2 নম্বর, রাইট লোব মানে ডান অংশ নিয়ে আসা হয়, যদি ওই অপারেশনের ঝুঁকি যদি না সে কাটায় উঠতে পারে, তাহলে তার কোনো আর ঝুঁকি নেই, লিভারটা গ্রো করে যাবে 6 মাসের ভিতরে, 6 মাসের ভিতরে গ্রো করে যায়। এইটা স্যার, আপনাকে আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য এবং দর্শকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার জন্য। আমিও ধন্যবাদ জানাই চ্যানেল 24 নিউজ 24 কে, এবং তোমাকে ধন্যবাদ জানাই সুন্দর সুন্দর কোশ্চেন করার জন্য। আর আমি মনে করি যে আমার এই কথাবার্তাগুলো হয়তো রোগীদের ভালো লাগবে। জি স্যার। দর্শক দেখছিলেন স্বাস্থ্য সংলাপ, আজ এখানে শেষ করছি। আশা করি আগামী অনুষ্ঠানে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।